গল্প শুরু হয় ২০১৪ সালের পটভূমিতে। তখনকার দিনে হাসপাতালের সব রেকর্ড, রিপোর্ট, রোগীর নথিপত্র সবই ছিল কাগজে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া ছিল না বললেই চলে। সেই কারণে অনেক বড় বড় হাসপাতাল সিদ্ধান্ত নেয় সব তথ্য ডিজিটাল করার। এই কাজের দায়িত্ব নিয়ে বর্থা নামের এক সৎ এবং দায়িত্বশীল মানুষ একটি হাসপাতালে চাকরি নেন। তিনি হাসপাতালের কর্মীদের সঙ্গে হাতে কলমে কাজ করছিলেন। পুরনো ফাইল গুছিয়ে, স্ক্যান করে কম্পিউটারাইজড সিস্টেমে ঢুকিয়ে রাখছিলেন। একদিন রাতের বেলা কাজ শেষে বর্থা ক্লান্ত হয়ে নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। বাইরে তখন টিপটিপ বৃষ্টি শুরু হয়ে প্রবল বৃষ্টিতে রূপ নিয়েছে। রাস্তায় অন্ধকার, ক্লান্তিতে চোখে ঘুম এসে গিয়েছিল কিছুক্ষণ, আর তখনই সামনে থাকা একটি বাইক চোখে পড়েনি। তীব্র গতিতে গাড়ি ধাক্কা মারে বাইকটিকে। বাইকটিতে এক দম্পতি ছিলেন, হয়তো কোথাও থেকে ফিরছিলেন। ধাক্কা লেগে তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। জ্ঞান হারিয়ে যায়। বর্থা হতবাক। নিজে গাড়ি থেকে নেমে সাহায্য করতে চান, কিন্তু তার হাত পা কাঁপছে। অল্প কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে যায়। অ্যাম্বুলেন্সে আসা ব্যক্তি বর্থের পরিচিত ছিল। তার নাম রাজেন্দ্রা। সে বুঝে যায় তার সঙ্গে এই দুর্ঘটনা হয়েছে। চেকআপের পর জানা যায় ওই দম্পতি দুজনেই মারা গেছেন। ঠিক তখনই শিশুর কান্নার শব্দ শোনা যায়। কি আওয়াজ এটা ভেবে বর্থা একটু এগিয়ে যান, আর দেখেন ঠিক ওই জায়গাতেই একটি শিশু রয়েছে। সেই দম্পতির ঘরে সদ্য একটি শিশু জন্মেছিল। এখন সেই শিশু এতেই অনাথ হয়ে গেল। হাসপাতালে রাজেন্দ্র বলে, স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। পুলিশকে বাচ্চার সম্পর্কে কিছু বলার দরকার নেই। এখন পুলিশের সঙ্গে কথা বলছেন সেই ওয়ার্ড বয়। তিনি বলেন, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট স্যার। কে ধাক্কা মেরে চলে গেল কিছুই বুঝিনি। আমার জীবননগরে একজন পেশেন্টকে রেখে ফেরার পথে তাদের রাস্তায় পড়ে থাকতে দেখি। চেক করে দেখি ওরা দুজনেই মারা গিয়েছিল। এইভাবে কথাবার্তা বলে রাজেন্দ্রা যেন ইচ্ছে করে বর্থাকে বাঁচানোর চেষ্টা করছে। এদিকে হাসপাতালে একটি করিডরে বসে থাকা একজন মধ্যবয়স্ক মানুষ নার্সের কাছে কাঁপা গলায় জিজ্ঞেস করেন, ম্যাডাম, আমার বাচ্চা কি হয়েছে? নার্স তাকে জানায়, দুঃখিত, শিশুটি মৃত অবস্থাতেই জন্মেছিল, তবে আপনার স্ত্রী এখন বিপদমুক্ত। এই কথা শুনে সেই লোকটি ভেঙে পড়েন। 10 বছর ধরে তারা সন্তানের আশায় ছিলেন। এখন যখন আশাটা পূর্ণ হতে যাচ্ছিল, তখনই সেটা ভেঙে গেল। সে চিৎকার করে কাঁদতে থাকে, আমি ওকে কিভাবে বলবো, আমি ওকে কিভাবে শান্ত করব? এই দৃশ্য বর্থা দেখে, মনটা নরম হয়ে যায়। তখন তার মাথায় আসে, এই অনাথ শিশুটিকে তো কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে বড় করতে হবে। রাজেন্দ্রার সঙ্গে আলোচনা করে বর্থা সিদ্ধান্ত নেয়, সেই দুঃখে ভেঙে পড়া ব্যক্তির কাছে যদি শিশুটিকে দেওয়া যায়, তবে সে বাবার ভালোবাসা পাবে, আর ওই পরিবারও স্বপ্ন পূরণের আনন্দ পাবে। রাজেন্দ্রা যখন শিশুটির দায়িত্ব নেওয়ার কথা বলেন, তখন সেই ব্যক্তি চোখে জল নিয়ে বলেন, স্যার, প্লিজ আমাকে দিন, আমি ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসব। শুধু আমার স্ত্রী যেন কিছু না জানে, প্লিজ। তার স্ত্রী তখনও অচেতন, তাই তারা মৃত শিশুর পরিবর্তে এই জীবিত শিশুটিকে দিয়ে দেয় সেই মহিলার কাছে। এখনও বর্থা খুবই বিষণ্নভাবে চিন্তামগ্ন ছিল। তখন রাজেন্দ্র এসে জিজ্ঞেস করেন, স্যার, এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে আপনি এখনও এত দুঃখে কেন আছেন? বর্থা বলেন, সমস্যা শেষ হয়নি। আমি যে ভুল করেছি তার জন্য একদিন না একদিন শাস্তি পেতেই হবে। এইভাবেই দৃশ্যটি কাট হয়ে সরাসরি বর্তমান সময় ফিরে আসে। আমাদের হিরো এখন বন্ধুদের সঙ্গে একটাবারে আড্ডা মারছেন। হিরো কলেজ লাইফে একজন মেয়েকে খুব গভীরভাবে ভালোবাসতেন। মেয়েটির নাম ছিল শরণ্যা। তারা দুজনেই খুবই গভীর প্রেমে ছিল, কিন্তু শরণ্যার বাড়ির লোকজন তার জন্য অন্য এক ছেলেকে দেখে বিয়ে দিয়ে দেয়। এই কথাটা মনে করলেই হিরোর মন খুব খারাপ হয়ে যায়। সেই জন্যই প্রতিদিন মদ খেয়ে থাকেন
আজকেও অনেক বেশি মদ খেয়ে ফেলেন, তাই বন্ধুরা তাকে বাড়ি নিয়ে আসে। হিরোর বাড়িতে সবাই পড়ালেখা করে ভালো চাকরিতে রয়েছে। শুধুমাত্র হিরোই ঠিকমতো পড়ালেখা করেননি, কোনো স্থায়ী কাজও নেই। আমাদের হিরোর নাম আনন্দ। আনন্দর একজন ছোট ভাই রয়েছে। সে যে জায়গায় কাজ করে সেখানে এক মেয়েকে ভালোবাসে বলে মনে হয়। সেই মেয়েকে একদিন বাড়িতে নিয়ে আসবে বলেই বাবার সঙ্গে কথা বলছে। ঠিক তখনই হিরো অর্থাৎ আনন্দ মদের নেশায় সেই জায়গায় চলে আসে। নেশার মধ্যে কিছু কিছু কাণ্ড করে ফেলে, যেগুলো তার ভাইকে রাগিয়ে তোলে। হিরো সবসময় মদ খেয়ে থাকেন বলে বাড়ির কেউ ঠিকভাবে কথা বলেন না, বিশেষ করে বাবা খুবই বিরক্ত থাকেন। এখন হিরো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলায় তার বাবা তাকে বকা দেন। এই বাড়িতে থাকতে হলে এই রকম চলবে না, সেই মেয়ে জানে তুই একটা অপদার্থ, তাই সে অন্য কাউকে বেছে নিয়েছে। এই রকমভাবেই তাকে বের করে দেওয়ার কথা বলেন। আনন্দ উত্তরে কিছুই বলেন না, শুধু চুপচাপ বেরিয়ে যেতে শুরু করেন। চলতে চলতেই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখা মাত্র তার মুখের ভাব বদলে যায়। এখানেই দৃশ্য কেটে যায় আর দিব্যা নামের এক মেয়েকে দেখানো হয়। তাকে দেখতে একটি পাত্রের পরিবার আসতে চলেছে। তার মা তাকে সাবধান করে বলেন, ওদের সঙ্গে অত খোলাখুলি কথা বলার দরকার নেই, এই সম্বন্ধটা ভেঙে বলে আমি কি করব জানি না, আমি যেমন বলছি ঠিক তেমনটাই করবে। কিন্তু দিব্যার পক্ষে চুপচাপ থাকা একদমই সম্ভব নয়। শুরুর দিকে পাত্রপক্ষের সঙ্গে খুব ভদ্রভাবে ব্যবহার করলেও কিছুক্ষণের মধ্যে দিব্যা খুব সরাসরি আর বেশি কথা বলা শুরু করে। ওরা ভাবতে শুরু করে, এই মেয়েটা এত কথা বলে কেন, কোনো সমস্যা আছে নাকি? এই সন্দেহে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। সম্বন্ধটা ভেঙে যায়। মা দিব্যাকে খুব মারধর করেন। আসলে দিব্যার সত্যিই একটা মানসিক সমস্যা রয়েছে। এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য তারা প্রায় একজন ডাক্তারের কাছে যেতেন। ডাক্তার বলেন, কতবার বলেছি, এটা আপনি ভাবছেন যতটা বড় সমস্যা ততটা না, তবে ওর সমস্যাটা বুঝে অনুযায়ী আপনাদের আচরণ করতে হবে। ওকে কন্ট্রোল করতে যাবেন না, দিব্যা সবসময় এমন করেই কথা বলবে। আপনারা সেটা মেনে নিয়ে মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করুন, তাহলেই বিয়ে দেওয়া সম্ভব। আপনারা ভাববেন না ও ইচ্ছা করে এসব করছে, ওর স্বভাবটাই এমন। এইভাবে ডাক্তার বুঝিয়ে বলেন। আনন্দকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সে পথের ধারে ভিখারিদের সঙ্গে শুয়ে থাকে। এই খবর পেয়ে তার কয়েকজন বন্ধু সেখানে আসে। তারা আনন্দকে ডেকে বলে, চল বাড়ি ফিরে যাই। কিন্তু আনন্দ জানিয়ে দেয়, আমি আর বাড়ি ফিরব না। তখন বন্ধুরা বলে, তাহলে অন্তত চল, বাড়ি গিয়ে একটু খাই। এই প্রস্তাবে আনন্দ রাজি হয়। বাড়ি গিয়ে বন্ধুরা তাকে মদ খাওয়াতে থাকে। আনন্দ ভীষণ নেশাগ্রস্ত হয়ে পড়ে। এরপর তারা তাকে কোনোভাবে বাড়িতে নিয়ে আসে। এদিকে আনন্দের ভাইয়ের পছন্দের মেয়ের বাড়ি থেকে লোকজন বিয়ের কথাবার্তা বলতে এসেছে, তাই আনন্দকে চুপি চুপি ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আনন্দ বুঝে যায় যে অনেক লোকজন এসেছে। সে উচ্চস্বরে বলে ওঠে, এত লোকজন কি করছে এখানে? সবাই চমকে যায়। বাবা এবং ভাইও অপ্রস্তুত হয়ে পড়েন। আনন্দ তখনও নেশার ঘরে নানা উল্টোপাল্টা কথা বলে, যেমন বিয়ে করো না, সবাই ঠকিয়ে দেবে, এই ধরনের কথা। একসময় সে সবার সামনে প্রস্রাব করে দেয় এবং হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এই লজ্জাজনক পরিস্থিতিতে হিরোর বাবা কনে পক্ষের কাছে ক্ষমা চান ও দুঃখ প্রকাশ করেন। তবে মেয়ের বাড়ির লোকজন বলেন, ক্ষমা চাওয়ার কিছু নেই, আগে আপনার বড় ছেলের সমস্যাটা সামলান, তারপর ছোট ছেলের বিয়ের কথা ভাববেন। এই কথা বলেই তারা রাগ করে চলে যায়। আনন্দর এমন ব্যবহার দেখে তার বাবা ভীষণ অপমানিত, ক্ষুব্ধ হন। তিনি রাগে বলে ওঠেন, তুই আমার ছেলে না, তুই কোনো দিন ঠিক হবি না, তুই খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবি। এইভাবে তিনি নিজের ছেলেকে অভিশাপ দেন। বন্ধুরা তখন আনন্দকে গোসল করাচ্ছে, মাথায় জল ঢালছে আর বোঝাচ্ছে, বন্ধু দেখ, যদি শরণ্যা তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেই সুখে থাকে, তাহলে তুই এখন ওকে নিয়ে চিন্তা করছিস কেন রে? এ কথা শুনে আনন্দ হঠাৎ চিৎকার করে বলে ওঠে, আমার শরণ্যা আর বেঁচে নেই, সে মরে গেছে। এ কথা শুনে বন্ধুরা থমকে যায়। আসলে আনন্দের কাছে আগে থেকেই এমন একটা খবর এসেছিল যে শরণ্যা আর বেঁচে নেই। শরণ্যা তাকে অনেক ভিডিও পাঠিয়েছিল, কিন্তু আনন্দ কোনোদিনই সেগুলো খোলেনি, দেখেওনি। এই ঘটনার পর আনন্দ সেই ভিডিওগুলো দেখতে শুরু করে। ভিডিওগুলোতে দেখা যায় শরণ্যা বিয়েতে একেবারেই আগ্রহী ছিল না। পরিবারের চাপে পড়েই তাকে বিয়ে করতে হয়েছিল। আর বিয়ের পর স্বামী তাকে মানসিক এবং শারীরিক প্রতিনিয়ত নির্যাতন করত।
এই অবস্থায় শরণ্যা বারবার আনন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, মেসেজ পাঠিয়েছিল, ভিডিও পাঠিয়েছিল, সাহায্য চেয়েছিল। কিন্তু তখন আনন্দ রাগ করে, অভিমানে বা ইগোর কারণে তার কোনো জবাব দেয়নি। এই অবহেলা আর অসহ্য যন্ত্রণায় হয়তো শরণ্যা আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এইসব কথা বুঝে আনন্দ ভীষণভাবে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে নিজের বুক চাপড়াতে থাকে, বারবার বলে, আমি ওর কোনো কথার জবাব দিইনি, আমি চাইলে বাঁচাতে পারতাম, ও আমাকে ডাকছিল, আমি শুনিনি। এতদিন আনন্দ ভেবেছিল শরণ্যা তাকে ঠকিয়েছে, তাই তার উপর রাগে ক্ষোভে ফেটে পড়েছিল। কিন্তু যখন সে জানল শরণ্যা আদৌ কাউকে ঠকায়নি, বরং নিজে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে, তখন আনন্দ একেবারে দুঃখে ভেঙে পড়ে। এই মানসিক অবস্থায় বাড়ির লোকজন চিন্তায় পড়ে যান। তাদের মনে হয় আনন্দের এখন মানসিক সহায়তায় প্রয়োজন। তাকে একটি রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। সেখানে আনন্দ সারাদিন চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, শুধু কষ্ট নিয়ে, অপরাধ বোধ নিয়ে নিজেকে গুটিয়ে রাখে। এদিকে দিব্যার মা চিন্তায় পড়ে গেছেন। যেভাবেই হোক মেয়ের বিয়ে এবার দিয়ে দিতে হবে। একজন ভালো পাত্র খুঁজতে থাকেন তিনি। রিহ্যাব সেন্টারে আনন্দ এক বৃদ্ধা মহিলার সঙ্গে আলাপ গড়ে তোলে। বৃদ্ধাটি তাকে নিজের সন্তানের মতো স্নেহ করেন। আনন্দ সেই ভালোবাসায় একটু একটু করে বদলাতে শুরু করে। একদিন হঠাৎ করেই বৃদ্ধা মারা যান। আনন্দ নিজে হাতে তার সব শেষকৃত্য করেন। এই ঘটনাই আনন্দের জীবনে একটা বড় পরিবর্তন আনে। সে বুঝে যায় জীবন মানে শুধু দুঃখে ডুবে থাকা নয়, দায়িত্ব, শৃঙ্খলা, ভালোবাসা, এই জিনিসগুলোর ভেতরেই বেঁচে থাকার মানে লুকিয়ে আছে। এদিকে আনন্দের সঙ্গে দিব্যার বিয়ের কথাবার্তা শুরু হয়। যদিও মেয়েটির কিছু মানসিক সমস্যা আছে, তবুও আনন্দের বাবা বলেন, মানসিক সমস্যা থাকলেও মেয়েটি খারাপ নয়, ওকে গ্রহণ করাই যাক। এরপর একদিন আনন্দের পরিবার দিব্যাকে দেখার জন্য আসেন। দিব্যার মা আগে থেকেই সবকিছু নিয়ন্ত্রণে রাখেন। বেশি কথা বলিস না, শান্ত থাক, এমন বলে মেয়েকে বোঝান। সবার জন্য চা নাস্তার আয়োজন করা হয়। আনন্দ চুপচাপ বসে থাকে, কোনো প্রশ্ন বা কথা বলে না। কিন্তু তার বাবা দিব্যাকে দেখে খুশি হন এবং বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সব ঠিক করে ফেলো। এই কথা শুনে দিব্যা কিছুটা লজ্জা পায়। এরপর ঠিক হয় তাদের এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্টের দিনও আনন্দ চুপচাপ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দিব্যা কথা বলতে ভালোবাসে, তাই সে খোলামেলাভাবে আনন্দের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে প্রশ্নও করে ফেলে। যদিও আনন্দ খুব একটা সাড়া দেয় না। এই সময়ে আনন্দের এক বন্ধু হাত ধোয়ার জন্য বাইরে যান। সেখানে কিছু আত্মীয়স্বজনের কথোপকথন কানে আসে তার। তারা বলছিলেন, এই মেয়ের মাথায় সমস্যা আছে, মানসিকভাবে ঠিক না। বন্ধুটি বিষয়টি শুনে চমকে যান এবং সঙ্গে সঙ্গে আনন্দের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভেঙ্কটকে গিয়ে জানান। ভেঙ্কট আর দেরি না করে সরাসরি আনন্দের বাবার কাছে গিয়ে বলেন, আঙ্কেল, আপনাদের জানানো উচিত ছিল মেয়েটির মানসিক সমস্যা আছে, এটা তো এখন সবাই বলাবলি করছে। আনন্দের বাবা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর ধীরে বলে ওঠেন, ভেঙ্কট, এসব কিছুই নয়, তুমি অকারণে এসব শুনে উত্তেজিত হচ্ছ, তুমি বরং এখান থেকে চলে যাও। ভেঙ্কট হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। এবার আর তার মনে কোনো সন্দেহ নেই। সে বুঝে যায় আনন্দের বাবা সব কিছু জানতেন, তবুও ইচ্ছে করেই চুপ ছিলেন। রাগে ভেঙ্কটের মুখ কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে, আপনারা জানতেন মেয়েটির মানসিক সমস্যা আছে, তবুও কিছু না বলে বিয়েটা করিয়ে দিতে চাইলেন? আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই কথা শুনে দিব্যার পরিবারের লোকজন সামনে এগিয়ে আসে। একজন বলে, আপনার ছেলে বুঝি খুব বড় চাকরি করে? জানি না কি এমন অসাধারণ পাত্র সে, আমাদের মেয়েও কোনো অংশে কম না, এত বাড়াবাড়ির মানে হয় না। আরেক আত্মীয় বলে, তোমাদের ছেলেই তো রিহ্যাব সেন্টারে ছিল। এইভাবে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা অভিযোগ, চিৎকার আর কথার কাটাকাটি। এই সবের মাঝে দিব্যা চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে। তার মুখে গভীর চিন্তার ছাপ। নিজেকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, আনন্দকে নিয়ে তার মনে ভয় আর দুশ্চিন্তা। তার চোখের দৃষ্টি ফাঁকা হয়ে যায়। ঠিক তখনই আনন্দের বন্ধুরা বলে, আঙ্কেল, আপনার ইচ্ছে না থাকলে না থাকুক, আপনার কাছে আনন্দ গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমাদের কাছে সে অনেক কিছু।
চল দোস্ত, এখানে আর থাকা চলবে না। এই বলে বন্ধুরা আনন্দকে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে চায়। আনন্দ তাদের সঙ্গে হাঁটতে শুরু করে। সবকিছু দিব্যা কষ্টভরা চোখে দেখতে থাকে। তখনই হঠাৎ আনন্দ দিব্যার কাছে আসে, তার হাত ধরে সরাসরি মঞ্চের দিকে নিয়ে যায় আর বলে, এই মেয়েটির সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আমি বিশ্বাস করি এই মেয়েটিকে বিয়ে করলে আমার জীবন সুখের হবে। একজন অটো চালক এসে বললেন, স্যার, এই এলাকায় শুনেছি একটা ছেলে শিশুকে বলি দেওয়ার জন্য ধরে আনা হয়েছে। এই কথা শুনেই হিরো ও পুলিশ সিদ্ধান্ত নিলেন দ্রুত সেখানে যেতে হবে, কারণ হিরোর ছেলেও তো হারিয়ে গেছে। তারা সেই এলাকায় চলে যান, কিন্তু কোথায় পুজো হচ্ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। শুধু একদিকে কিছু সাজসজ্জা দেখা যায়। হিরো একটা উঁচু বিল্ডিংয়ে উঠে চারপাশ দেখেন। তিনি আন্দাজ করেন পুজো ওই দিকেই হচ্ছে। তখনই তিনি ছুটে যান সেখানে। যখন তিনি সেখানে পৌঁছান, তখন একজন পুরোহিত একটা শিশুর মাথা কাটতে চলেছে। ভাগ্য ভালো, হিরো ঠিক সময় পৌঁছে যায়। তিনি দৌড়ে গিয়ে সব্বাইকে থামান এবং সাহস করে লড়াই করেন। এরপর পুলিশ এসে যায় এবং শিশুটিকে উদ্ধার করে। একজন কনস্টেবল শিশুটিকে দেখে প্রশ্ন করেন, এই বাচ্চাটাই কি হিরোর ছেলে? কিন্তু তিনি একটু সন্দেহ করেন, ভাবেন স্ত্রী না দেখে নিশ্চিত হওয়া যাবে না। এরপর হিরোর স্ত্রী আসে। তিনি শিশুটিকে দেখে বলেন, এই বাচ্চাটা একটু মোটা, এটা আমাদের ছেলে না। কনস্টেবল অবাক হয়ে বলেন, সব বাচ্চাই তো দেখতে একরকম, আপনি নিশ্চিত? স্ত্রী বলেন, আমি মা, আমি আমার ছেলেকে চিনতে পারি, এটা ও না। সবাই স্ত্রীর কথা মেনে নেয়। হিরো যখন কনস্টেবলের সঙ্গে ভ্রমণ করছিলেন, তখন অনেক কিছু দেখেন। কিছু লোক সন্তান লালন পালন করতে না পেরে শিশুকে ফেলে দিয়ে যান। তিনি এমন শিশুও দেখেছেন যারা মৃত অবস্থায় ছিল। কেউ কেউ বাথরুমেই সন্তান রেখে চলে যান। এসব কিভাবে সম্ভব? হিরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন। কনস্টেবল বলেন, এইসবের থেকেও অনেক কিছু ঘটে, আপনি জানেন না। হিরোর বন্ধু ভেঙ্কট এই কেসটা হ্যান্ডেল করছেন। ভেঙ্কট রিপোর্টের সব ডিটেল জানেন। তিনি অনুরোধ করেন, দয়া করে আমার শিশুটিকে খুঁজে দিন। ইন্সপেক্টর আগেই বলেছিলেন বিপক্ষ পক্ষ এসব যুক্তি দেবে। আদালতে ঠিক এইভাবেই কথা বলেন প্রতিপক্ষের আইনজীবী। তিনি বলেন, এই হাসপাতালের খুব নাম আছে স্যার, এখানে শিশু বদল হয়নি। ভেঙ্কট বলেন, হাসপাতালের লোকেরাই এটা করেছে স্যার, কিন্তু এখন শিশু নিখোঁজ হয়ে গেছে। শিশুটিকে খুঁজে বের করতে আপনাদের সাহায্য দরকার। এই কথা শুনে বিচারক বলেন, হাসপাতালের লোকজনকে জিজ্ঞাসাবাদ করুন, শিশুটিকে খুঁজে বের করুন। হাসপাতালের ওনার লেডিকে জানিয়ে দেওয়া হয় যে কোনো সময় তদন্ত হতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকতে বলেন। প্রসব করানো ডাক্তার লেডি একটু চিন্তিত থাকেন। আগে তারা পুরোপুরি সিসিটিভি চেক করেননি, এখন সব পারমিশন নিয়ে এসে পুরো জায়গা ঘেঁটে দেখছেন। সব কর্মী যারা সেদিন দায়িত্বে ছিলেন, ডাক্তার, নার্স, সবাইকে আলাদা করে জেরা করা হচ্ছে। এছাড়া শিশু চুরির জন্য পরিচিত কিছু গ্যাংদের দিকেও নজর দেওয়া হচ্ছে। এই ঘটনাটা জানার পর কনস্টেবল একজন জেলবন্দির কাছে গিয়ে কিছু জানতে চান। তবে আরেকজন বাইরের লোকও ছিলেন, তার নাম গজা। গজার কাছেও তথ্য নেওয়া হয়। গজা বলেন, স্যার, আমাদের দলের কেউ কখনো বাচ্চা বদলের মতো সিনেমার কাজ করে না। আমরা অপহরণ ঠিক আছে, কিন্তু নতুন বাচ্চা বসানোর কাজ আমাদের না, এটা অন্য কেউ করেছে। এই ঘটনার মাঝেই মনে পড়ে হিরোর বাবার মুখ থেকে একবার একটা অভিশাপ বের হয়েছিল ছেলে নিয়ে। হয়তো সেই কারণেই এত বড় বিপদ। এদিকে ইনকিউবেটর রুম থেকে শিশু বের করে আনতে সাধারণত 1 মিনিট সময় লাগে, কিন্তু এবার সময় লেগেছিল 1 মিনিট 10 সেকেন্ড। এই বাড়তি 10 সেকেন্ডেই কিছু ঘটেছে কিনা তা নিয়ে কনস্টেবল ভাবতে থাকেন। তাই একজন মেয়েকে দিয়ে হাঁটিয়ে পরীক্ষা করেন কোথায় দেরি হয়েছিল তা বোঝার জন্য। এদিকে হিরো তখন জল খেয়ে বসেছিলেন। হঠাৎ এক বৃদ্ধ মহিলা এসে তার পাশে জল চাইলেন। হিরো জল দিলেন। এরপর মহিলা যখন বেরিয়ে যাচ্ছিলেন, হিরো তার ভারী ব্যাগটা তুলে দিলেন, কিন্তু ব্যাগটা ভারী লেগে সন্দেহ হয়। তিনি দূর থেকে মহিলাকে লক্ষ্য করেন। তখন দেখেন ব্যাগের ভিতর কিছু নড়ছে, একটা ছোট্ট হাত। হিরো বুঝে যান এই মহিলা শিশুটিকে নিয়ে পালাচ্ছেন। তিনি তাড়াতাড়ি ধাওয়া করেন, কিন্তু মহিলা ততক্ষণে অটোয়ে চড়ে পালিয়ে যান। এরপর সেই হাসপাতালে কাজ করা নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে এক নার্স হঠাৎ চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, বিদেশে চাকরি পেয়েছি। তিনি ডাক্তারের কাছে যান এবং জিজ্ঞাসা করেন, আপনি কি নিশ্চিত ওই নার্স কিছু করেনি? ডাক্তার বলেন, না স্যার, সে তো আমার সঙ্গেই ছিল, সন্দেহ করার কোনো কারণ দেখিনি। এদিকে আনন্দ সেই অটো ফলো করে তার বাড়ি পর্যন্ত গেছিল। সেই বাড়িতে হিরো দেখেন বৃদ্ধা কিছু সময়ের জন্য শিশুটিকে রেখে দেন। তখনই আরেকজন লোক এসে শিশুটিকে নিয়ে চলে যায়। তার নাম শিবা। হিরো চুপচাপ তাকে ফলো করেন। তারপর হিরো সব তথ্য কনস্টেবলকে জানান। কনস্টেবল ইন্সপেক্টরের অনুমতি নিয়ে একটা টিম তৈরি করেন। এদিকে শিবা আর তার লোকেরা একটা জায়গায় বসে কার্ড খেলছিল। শিবা নিচে আর হিরো ওপরের তলায়। হিরো ভাবেন এখনই নিচে নেমে শিশুটিকে উদ্ধার করতে হবে। কিন্তু তখনই শিবার দল তাকে ঘিরে ফেলে। আর কোনো উপায় না দেখে হিরো মারামারি শুরু করেন। সবাইকে হারিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তখন তিনি শিবাকে জিজ্ঞাসা করেন, তুই এই বাচ্চাটাকে কাকে দিতে যাচ্ছিলি? শিবা চুপ করে থাকে। ঠিক তখনই শিবার ফোনে একটা কল আসে। একজন বলেন, শিশু প্রস্তুত তো? লোকটার নাম ছিল মূর্তি। হিরো তখন শিবাকে বলেন, ওকে বল এখানে আসতে। মূর্তি গাড়ি নিয়ে চলে আসেন। দেখা যায় শিবা শিশুটিকে মূর্তির হাতে তুলে দিতে যাচ্ছে। কিন্তু হঠাৎ শিবা হিরোকে সাবধান করে বলেন, ভাই এখান থেকে পালাও। মূর্তি গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। কিন্তু হিরো দরজা বন্ধ করে দেন এবং তাকে ধরে ফেলেন। মূর্তি বলেন, আমাদের কোনো সন্তান নেই, তাই শিশুটি নিতে চেয়েছিলাম। হিরো বলেন, মিথ্যে বলছো, তোর তো আগেই দুটো মেয়ে আছে, তুই শুধু একটা ছেলে চেয়েছিলি তাই এই কাজ করলি। বল কে আছে তোদের পেছনে? মূর্তি চুপ করে থাকেন। বুড়ি মহিলাকেও ধরা হয়। তাকেও জিজ্ঞাসা করা হয়, তুমি কেন এটা করলে? কে তোকে বলেছে? তিনি বলেন, আমি কিচ্ছু বলবো না। শেষে কনস্টেবল এক নার্সের বাড়িতে গিয়ে তদন্ত করেন। তখন বের হয় ওই নার্স ছিলেন আসলে যমজ। একজন ভিতরে কাজ করছিলেন, আরেকজন বাইরে প্ল্যান করছিলেন। এইভাবে তারা কেউ বুঝতে না দিয়ে শিশুটিকে বদলে ফেলেন। একজন শিশু অপহরণ করে বাইরে নিয়ে গেছিলেন, আরেকজন ডাক্তার লেডির সঙ্গে ছিলেন, যাতে সন্দেহ না হয়। আসলে এই পুরো প্ল্যান মূর্তিরই ছিল। তিনি বলেছিলেন, তোমায় বিদেশে চাকরি পাইয়ে দেব, শুধু এই কাজটা করে দাও। তাই তারা এই অপরাধ করেছিল। পরবর্তীতে তারা জানতে পারে যে সেই বদলানো শিশু ছিল সরকারি হাসপাতালে জন্ম নেওয়া একটি শিশু। সেই বুড়ি মহিলা ওই শিশুটিকেই নিয়ে এসেছিলেন। সব জানার পর হিরো এই ব্যাপারটা স্ত্রীকে বলেন। একদিন পটুর আসল মা ফোন করে জানালেন, আমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য আমি এক মন্দিরে মানত রেখেছিলাম। যেমন আপনারা আমার সন্তানকে ফিরে দিলেন, তেমনি আপনি যদি নিজের সন্তানকে ফিরে পেতে চান, তাহলে আপনাকেও এই মন্দিরে গিয়ে পুজো করতে হবে। ওদিকে একটা মূর্তিকে ধরে নির্মমভাবে মারধর করা হচ্ছিল। কিন্তু যতই মারা হোক, সেই মূর্তি কিচ্ছুতে মুখ খুলছে না। কে তার উপর আছে সেই নামটা বলতেই চাইছে না। শেষে ক্লান্ত হয়ে সে একটা নাম বলেই দেয়, আমার উপর একটাই মানুষ আছেন, তার নাম রাজেন্দ্রন। তার উপর আর কে আছে সেটা আমি জানি না, আমি শপথ করে বলছি, আমায় ছেড়ে দিন। এই কথা শুনে হিরো জানতে চান, তাহলে রাজেন্দ্রন এখন কোথায়? এরপর দৃশ্য বদলায়। দেখা যায় জায়গায় রাজেন্দ্রন চুপচাপ বসে আছেন। সামনে কিছু মহিলারা নাচছেন আর রাজেন্দ্রন তা দেখছেন। ঠিক সেই মুহূর্তে একটা গ্যাং সেখানে এসে রাজেন্দ্রনকে খুন করতে চায়। রাজেন্দ্রনের মনে হয় বুঝি এখানেই তার শেষ। ঠিক তখনই হিরোর ডাইনামিক এন্ট্রি। তিনি সেই খুনি গ্যাংয়ের সঙ্গে দারুণভাবে লড়াই করেন। রাজেন্দ্রনকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু হঠাৎ করে গ্যাং হিরোকে আলাদা করে ফেলে। তাকে বাধা না দেওয়ার জন্য তারা জোর করে তার মুখে মাদক ঢেলে দেয়। হিরো অচেতন হয়ে পড়ে। কিছু সময় পর যখন হিরোর জ্ঞান ফেরে, তখন সে দেখে সেই গ্যাং রাজেন্দ্রনকে নির্মমভাবে খুন করে চলে গেছে। ওদিকে সেই মূর্তি আফসোস করতে থাকে, আমার জানা ছিল কেবল রাজেন্দ্রনের নাম, এখন সেও মারা গেছে, আমি কি করব? এই ঘটনা নতুন একটা প্রশ্ন তোলে, তাহলে রাজেন্দ্রনকে খুন করল? রাজেন্দ্রনের ছিল দুটো স্ত্রী, সব মিলিয়ে 4 জন সন্তান। কিন্তু এই দুই পরিবারের সন্তানদের মধ্যে ছিল তীব্র বিরোধ, হিংসা আর এক অজানা প্রতিযোগিতা। রাজেন্দ্রন মারা যাওয়ার পর তার পুরনো বন্ধু বড়থা তাকে শেষবার দেখতে আসে। বড়থাকে আমরা গল্পের একেবারে শুরুতে একবার দেখেছিলাম। বড়থা খুব স্বাভাবিকভাবে রাজেন্দ্রনের পরিবারের সঙ্গে কথা বলে, চোখে জল এনে তাদের সান্ত্বনা দেয়।
সবাই ভাবে বড়থা সত্যি ভালো বন্ধু। তারপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু রাতের বেলা হিরো চিন্তা করতে থাকে রাজেন্দ্রানের খুনের পেছনে নিশ্চয়ই আরও কিছু আছে। সে তখন কনস্টেবলের বাড়িতে গিয়ে বলে, স্যার, গজার কাছে একবার গেলে হয়তো কিছু জানা যাবে। ওর কথা কেমন যেন মনে সন্দেহ লাগছে। কিন্তু কনস্টেবল রেগে গিয়ে বলে, তুই পাগল নাকি? গজা একটা অদ্ভুত লোক, ওর সামনে এসব বলবি না, কে জানে কি করে বসে, তুই বরং বাড়ি যা। হিরো বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে বাড়ি যায় না। সে সোজা গজার কাছে চলে যায়, জানতে চায় আসলে কি ঘটেছিল। রাত গভীর হতেই হঠাৎ গজা সেই অফিসারকে ফোন করে, স্যার, একটু তাড়াতাড়ি আসবেন, এখানে গণ্ডগোল হয়েছে। অফিসার দ্রুত পৌঁছে দেখে হিরোকে কয়েকজন লোক মেরে একদম রক্তাক্ত করে ফেলেছে। সে ব্যথায় বসে আছে। সেই মুহূর্তে হিরোর চোখ পড়ে একজন কসাই লোকের দিকে, যে মাংস কাটছে। লোকটার হাঁটার ভঙ্গি, চোখে তাকানোর স্টাইল সব দেখে অফিসারের হঠাৎ মনে পড়ে যায় এই ঠিক একই রকম বডি ল্যাঙ্গুয়েজ সে আগেও দেখেছে। স্মৃতিতে ফিরে আসে সেই রাতটা, যেদিন রাজেন্দ্রনকে খুন করা হয়েছিল। খুনি হাঁটছিল এক অদ্ভুত ভঙ্গিতে, ঠিক যেমনটা এখন এই লোকটা হাঁটছে। হিরো নিশ্চিত হয় এই লোকটাই খুনি। এই কথা মুখে প্রকাশ করতেই খুনি তখন হিরোর দিকে এগিয়ে আসে আবার মারার জন্য। কিন্তু হিরো এবার সাহস করে দাঁত কামড়ে লড়াই শুরু করে দেয়। হঠাৎ একটা সুযোগ পেয়ে হিরো ছুরি তুলে গজার গলায় ধরে বলে, বল, কে তোকে বলেছে রাজেন্দ্রনকে খুন করতে? ভয়ে কাঁপতে কাঁপতে গজা বলে ফেলে, বড়থাই সব করেছে। এই কথাটা শোনা মাত্র সবাই অবাক। যে বড়থা এতক্ষণ রাজেন্দ্রনের জন্য কান্না করছিল, মালা দিয়ে গিয়েছিল, সান্ত্বনা জানিয়েছিল, সেই বড়থাই আসল খুনের নির্দেশদাতা। এবার গল্প আমাদের নিয়ে যায় অতীতে, বড়থার আসল মুখ দেখাতে। কয়েক বছর আগে বড়থা এক হাসপাতালের জন্য কাজ করত। তার দায়িত্ব ছিল হাসপাতালের পুরনো কাগজপত্র গুছিয়ে ডিজিটাল রেকর্ড তৈরি করা। এই কাজ করতে গিয়ে বিভিন্ন হাসপাতালের ভেতরের অনেক গোপন তথ্য তার হাতে চলে আসে। একদিন একজন লোক এসে বড়থার কাছে কৃতজ্ঞতা জানায়। সেই লোকটি, যাকে তারা একটা অনাথ বাচ্চা টিকে দিয়েছিল। সে গয়না ভর্তি একটা থলি বড়থার হাতে দিয়ে বলে, এই নিন, আপনি না থাকলে আমি স্ত্রীর কাছে মুখ দেখাতে পারতাম না। বড়থা একটু অবাক হলেও গয়নাগুলো নিতে রাজি না। সে রাজেন্দ্রনকে নিতে বলে। ঠিক তখনই রাজেন্দ্রন এসে বলে, আমি একাই রাখব কেন, অর্ধেক আপনিও রাখেন। এই ঘটনার পর থেকে তারা একসঙ্গে কাজ করতে শুরু করে। এইভাবেই একদিন একটা বড় ব্যবসায়ী আসে। তার নিজের কোনো সন্তান নেই। সে বলে, একটা বাচ্চা চাই, যেভাবে হোক জোগাড় করে দিন, আমি ৫ লক্ষ টাকা দেব। বড়থা ভাবে, এই টাকা কামাতে তো পুরো ১ বছর লেগে যাবে, কিন্তু এখন যদি করে ফেলি, সঙ্গে সঙ্গে টাকা। সেই লোভ থেকেই বড়থা ও রাজেন্দ্রন মিলে একটা পরিকল্পনা করে, একটা শিশু চুরি করার। তারা ধীরে ধীরে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে। হাসপাতালের ভেতরের খবর, রোগীর ফাইল, জন্মদাতা বাবা মায়ের তথ্য সবকিছু তারা বিক্রি করতে শুরু করে। তারা একজনের কাছ থেকে বাচ্চা নিয়ে ওই লোকটিকে বিক্রি করে, যার ফলে তারা ৫ লক্ষ টাকা পেয়ে যায়। এরপর ওই লোকটা আবার এসে বড়থার পায়ে পড়ে যায় কৃতজ্ঞতায়। বড়থা মনে মনে ভাবে, মানুষ তো ভগবানের পায়ে পড়ে, আর আজ একজন আমার পায়ে পড়েছে, এই অনুভূতি যা সেই লেভেলের। বর্থা ভাবেন, ভারতের মতো দেশে সন্তান না থাকা শুধু একটা ব্যক্তিগত ব্যাপার না, বরং একটা লজ্জার কারণ বানিয়ে রেখেছে সমাজ। যদি কারো সন্তান না থাকে, তাহলে আত্মীয়স্বজন, প্রতিবেশী, এমনকি অচেনা লোকজনও নানা কথায় কষ্ট দেয়। এই মানসিক চাপেই অনেক দম্পতি সন্তান চাইতে শুরু করে, যে কোনো মূল্যে। যদি কেউ সন্তান জন্ম দিতে না পারে, তাহলে তারা টাকা খরচ করে হলেও একটা সন্তান কিনে নিতে প্রস্তুত থাকে। বর্থা বুঝে যান, এই সামাজিক চাপকে কাজে লাগিয়ে তিনি নিজের স্বার্থ সিদ্ধি করতে পারেন। হ্যাঁ, সমাজে অনেক অনাথ শিশু আছে, কিন্তু আইনের নানা জটিল নিয়মকানুন থাকায় দত্তক নেওয়া সহজ নয়। অনেকে সেই লম্বা প্রক্রিয়ায় যেতে চায় না। তারা শুধু চায় একটা শিশু, নিজেদের পছন্দ অনুযায়ী, এখনই। এই চাহিদাকে ঘিরেই বর্থা ও রাজেন্দ্রন মিলে একটা ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে। তারা শিশু পাচারের একটি গোপন নেটওয়ার্ক বানিয়ে ফেলে। এই চক্রে এমনও অনেক ক্লায়েন্ট থাকে যারা বলে, আমার নিজের জাতের বাচ্চা চাই, অন্য কিছু নয়। বর্থা রাজেন্দ্রন তখন ওই জাতের পরিবার খুঁজতে শুরু করে, যেখানে সদ্য সন্তান জন্মাবে। তারা খোঁজ করে কোথায় কাকে টার্গেট করলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে।
এরপর বাচ্চা জন্মালে সেই শিশুটিকে অপহরণ করে ক্লায়েন্টের হাতে তুলে দেওয়া হয়। বর্থা খুব চতুর ছিল। এ পুরো কাজের মধ্যে তার সরাসরি যোগাযোগ ছিল শুধু রাজেন্দ্রনের সঙ্গে। তার পরিকল্পনা ছিল যদি কোনো দিন ধরা পড়ে তাহলে রাজেন্দ্রনের সঙ্গে সম্পর্ক শেষ করে নিজে বাঁচতে পারবে। একদিন এক বিদেশি ক্লায়েন্ট আসে। সে বলে, আমি একটা শিশু চাই, কিন্তু রাশিফল, তারিখ আর নক্ষত্র দেখে বেছে নিতে হবে। এই অদ্ভুত দাবিও বর্থা গ্রহণ করে। এবার তারা খোঁজ শুরু করে যে শিশুর জন্ম সেই নির্দিষ্ট দিন ও সময় হবার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় এমন ৪-৫ জন গর্ভবতী মহিলা আছেন যাদের সময় মতো ডেলিভারি হতে পারে। তাদের মধ্যে একজন হলেন দিব্যা। ঠিক যেদিন যে সময় ক্লায়েন্ট চাইছেন সেই সময়ে দিব্যার সন্তানের জন্ম হয়। রাজেন্দ্রন এই খবর জানায় মূর্তি নামের এক ব্যক্তিকে। মূর্তি আবার জানায় শিবাকে এবং হাসপাতালের এক নার্স মেয়েকেও। তারা অনেক চালাকির সঙ্গে অন্য একটি বাচ্চা রেখে দিব্যার বাচ্চা বদলে নেই। সবকিছু এত দ্রুত ঘটে যে দিব্যা প্রথমে কিছু বুঝতে পারেন না, কিন্তু কিছু সময় পর তিনি শিশুটিকে দেখে বুঝে যান যে এটা আমার সন্তান না। তখনই শুরু হয় আসল খেলা এবং পুরো কাহিনীর জট খুলতে থাকে। দিব্যার সন্দেহ বাড়তে থাকায় পুরো ব্যাপার ফাঁস হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। বর্থা বুঝে যান এবার রাজেন্দ্রান বেঁচে থাকলে সব কিছু জানাজানি হয়ে যাবে, তাই তিনি রাজেন্দ্রানকে সরিয়ে দিতে বাধ্য হন। এদিকে আগের ক্লায়েন্ট যিনি একটি শিশু কিনেছিলেন তার এক বিদেশি বন্ধু আবার আরেকটি শিশু চায়। তারা বর্থাকে নিয়ে এক মন্দিরে যাওয়ার কথা বলেন, যেখানে বসে সব বিস্তারিত আলোচনা হবে। বর্থাও সেখানে যেতে রাজি হন। এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি। দিব্যা পট্টুর মায়ের সঙ্গে ছোট্ট সন্তান পাট্টুকে নিয়ে মন্দিরে আসেন। একই সময়ে বিদেশি দম্পতিও ঠিক সেই মন্দিরেই এসেছেন। তারা দিব্যাদের সঙ্গে মুখোমুখি হয়। দিব্যা শুধু শিশুটিকে দেখে মনে মনে বলেন, আমাদের বাচ্চার মতোই লাগছে। বর্থাও তখন ওই মন্দিরে আসেন সেই বিদেশি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে। এক পর্যায়ে তিনি দিব্যাদের দেখতে পান। তারা তখন মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বরকে প্রার্থনা করছিলেন। বিদেশি দম্পতি তখন দিব্যার একেবারে পাশে এসে দাঁড়ায়। শিশুটি কাঁদছে। তখন দিব্যা বলেন, যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু কোলে নিতে নিই। তখন সেই বিদেশি মহিলা শিশুটিকে দিয়ে দেয়। ঠিক তখনই বর্থাও সেখানে এসে উপস্থিত হন। সে দেখি শিশুটি এখন তার আসল মায়ের কাছেই চলে গেছে। এখন পুরোহিত রাশিফল, নক্ষত্র এসব নিয়ে জিজ্ঞেস করছেন। বিদেশি মহিলা তখনই শিশুটির জন্ম তারিখ ও নক্ষত্র জানিয়ে দেন। এটা শুনে দিব্যা একটু চমকে যান, কারণ তার মাও একই নক্ষত্রের কথা বলেছিলেন। তখন দিব্যার মনে হয়, একটু থামো, এটা কি আমার সন্তানই? এখন তার সন্দেহ আরও বেড়ে যায়, কারণ শিশুটির মুখ একেবারে তার ছেলের মতোই লাগছে। যখন তারা শিশুটিকে নিতে চাও তখন শিশুটি দিব্যার চেইনটা ধরে ফেলেছে। দিব্যা কিছুতেই বাচ্চাটা দিচ্ছিল না। তখন বর্থা এসে শিশুটিকে তার হাত থেকে নিয়ে নেন এবং বিদেশি দম্পতিকে বলেন, চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তখন তারা তাড়াহুড়ো করে মন্দির থেকে বেরিয়ে পড়ে। দিব্যার মনে সন্দেহ জাগে, এরা এত তাড়াহুড়ো করছে কেন? নিশ্চয়ই কিছু গোলমাল আছে। দাঁড়ান দাঁড়ান বলে দিব্যা দৌড়ে তাদের পেছনে যান। একই সময়ে কনস্টেবল বর্থার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানতে পারেন বর্থা কোথায় যাচ্ছেন, আর সেসব কথা হিরোকে জানান এবং তার একটা ছবি পাঠান। তখন হিরোও মন্দিরে চলে আসেন এবং চারপাশে বর্থাকে খুঁজতে থাকেন। তখন সে তার স্ত্রীকে দেখে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? স্ত্রীও বলে, এই শিশুই আমাদের সন্তান। তখন সে বিদেশি দম্পতির গাড়ির দিকে দৌড়ে যায় এবং বর্থাকে মারধর শুরু করে, কারণ সে আগে থেকেই বর্থার ছবি দেখেছিল। এখন লোকজন বাধা দিতে আসে, মারামারি শুরু হয়। হিরো নিজে মার খেতে খেতে শিশুটিকে উদ্ধার করে স্ত্রীর হাতে তুলে দিয়ে বলে, তুমি ওকে রাখো, আমি ফিরে আসছি। তারপরও মারামারি চালিয়ে যায় আর বর্থাকে পাকড়াও করার চেষ্টা করে। তখনই দেখা যায় এক ব্যক্তি ছুরি হাতে হেঁটে হেঁটে এগিয়ে আসছেন। হিরো যখন বর্থাকে মারছিলেন ঠিক তখনই ওই ব্যক্তি ছুরি দিয়ে বর্থাকেই আঘাত করেন। এখন দেখানো হয় এই ব্যক্তি আর কেউ নন, রাজেন্দ্রনের ছেলে। এতদিন সে চিন্তা করছিল কে তার বাবাকে হত্যা করেছে। যখন সে জেলে ছিল কনস্টেবল আস্তে করে কিছু কথা বলেন যা সে শুনে ফেলে। এখন শিশুটি দিব্যা এবং তার স্বামীর কাছে ফিরে এসেছে। তারা দুজনেই খুব খুশি। মন্দিরেই তারা শান্তভাবে বসে কথা বলছেন। এখানেই ছবির গল্প শেষ হয়ে যায়।